ইতিমধ্যেই তৃণমূলের প্রতিনিধি বৈশ্বনাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন। আমি বৈশ্বনাথদার কাছে আসবো। বৈশ্বনাথদা, আপনি একজন আইনজীবী হিসেবে কিভাবে দেখছেন ইডির এই দ্রুত সুপ্রিম কোর্টে পৌঁছে যাওয়া? রাজ্য সরকার আগেই ক্যাভিয়েট দাখিল করেছিল, কিন্তু আমার প্রশ্নটা এই জায়গায়, যেখানে বারবার করে ইডি নিজেদের পিটিশনে বলছে ফোর্সেবলি, মানে অত্যন্ত একেবারে ফোর্স করে বাধা দিয়ে যেভাবে তথ্য নিয়ে যাওয়া হয়েছে, নথি চুরি করে নিয়ে যাওয়া হয়েছে, সেই জায়গাটা থেকে ইডি কি তাহলে এইটা কোনোভাবে আশঙ্কা করছে যে সেই সমস্ত তথ্য, সেই সমস্ত নথি যেগুলো এই কয়লা চুরির সঙ্গে যুক্ত রয়েছে, যা ইডি উদ্ধার করতে গিয়েছিল, সেগুলো নষ্ট হয়ে যেতে পারে, সেই কারণে তার সুপ্রিম কোর্টে যাওয়া? ইডি আজ পর্যন্ত যা যা তদন্ত করেছে, কোনো তদন্তই কেন্দ্রীয় সরকারের বিজেপি দলের যে গাইডলাইন তার বাইরে করেনি। আপনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে জিজ্ঞাসা করুন যে 2014 সাল থেকে আজ পর্যন্ত 2026 সাল পর্যন্ত যে মামলা তদন্ত করেছে, শুধু পশ্চিমবাংলায় কেন, আপনি অরবিন্দ কেজরিওয়ালের কেস দেখুন, সুশীল আমাদের হেমন্ত সোরেনের কেস দেখুন, সঞ্জয় রাউতের কেস দেখুন, চিদাম্বরমজির কেস, সিবিআই আর ইডি এরাই তো তদন্ত করেছে। দীর্ঘদিন তাদের কাস্টাডিতে রাখা হয়েছিল। আজ পর্যন্ত ইভিন সারদা মামলা, আমি বলছি 2014 সালের থেকে আজকে 2026 সাল, 2013 সাল থেকে 2026 সাল, কি কেন্দ্রীয় এজেন্সির দ্বারা কি প্রমাণিত হয়েছে? এই যে আজকে ইডি যে কথাগুলো বলছে, সেগুলোকে তো বেদবাক্য ধরলে হবে না, কারণ তার বাইরেও আমাদের যারা রয়েছেন তাদেরও বক্তব্য আছে, আমাদের লয়াররাও সেখানে সেই বক্তব্য রাখবে। আমি শুধু এটা বলবো, এটা একটা মোটিভেটেড ইনভেস্টিগেশন। যে মামলাটা 7-8 বছর ধরে তদন্ত হচ্ছে, তার কোনো জায়গায়, কোনো কেস ডায়েরিতে, কোনো পাতাতে, যাই হোক 7 বছর 6 বছর যাই হোক, তা সেখানে কিন্তু রিফ্লেকশন পাওয়া যায়নি, বা এখনও পর্যন্ত এরকম কেউ জানা যায়নি যে এই আইপ্যাকের সঙ্গে তাদের এই মামলায় যোগসূত্র আছে। বা একটা 7 বছর বা 6 বছর ইনভেস্টিগেশন হয়ে যাওয়ার পর নির্বাচনের ঠিক প্রাক্কালে দাঁড়িয়ে তাদের রাজনৈতিক এজেন্ডাকে ফুলফিল করার জন্য যদি শাখা সংগঠনের মধ্যে রেড করে, আর সেই রেডের যদি উদ্দেশ্য হয় যে একটা পলিটিক্যাল পার্টিতে তারা যাবে এবং তার পার্টির গোপন কাগজপত্র নেবে, প্রার্থী তালিকা নিয়ে নেবে, হার্ড ডিস্ক নিয়ে নেবে, তাহলে তো একটা প্রতিবাদ বা প্রতিরোধ হবেই। এটার বাইরে তো কিছু করার নেই। এটা তো এই নয় যে পলিটিক্যাল পার্টির একটা অফিসে কোনো সেন্ট্রাল এজেন্সি দুম করে চলে এসে তারপর একটার পর একটা জায়গায় হানা দিয়ে তাদের সমস্ত কাগজপত্র নিয়ে যাবে, আর সেই পলিটিক্যাল পার্টির লোকেরা কোথাও প্রতিবাদ করবে না, একথা কিন্তু কোথাও লেখা নেই। তো সেই সুতরাং এটা যেটা হয়েছে, আমি বলছি এটা মোটিভেটেড ইনভেস্টিগেশন, যে ইনভেস্টিগেশনের আগে কোনো রকম কোনো রিফ্লেকশন কোনো জায়গায় পাওয়া যায়নি। বেশ, আমি এখানে শতরূপ ঘোষের কাছে আসবো, কিন্তু তার আগে আমি দেখাতে চাইবো যে আজকে সুপ্রিম কোর্টে একদিকে যেমন ইডি এবং অন্যদিকে রাজ্য সরকার ক্যাভিয়েট ফাইল করেছে এবং ইডি দ্রুত শুনানির জন্য সুপ্রিম কোর্টে মুভ করেছে। তার আগে কলকাতা হাইকোর্টে দুপক্ষের তরফে তৃণমূল কংগ্রেস এবং অন্যদিকে ইডির তরফ থেকে পিটিশন দাখিল করা হয়েছিল। কিন্তু আমি এইখানে দর্শকদের সামনে রাখতে চাইবো যে এখনো পর্যন্ত পুলিশ যে তদন্তটা করেছে, 3টি মামলা রুজু হয়েছে, 2টো শেক্সপিয়ার সরণিতে এবং একটি হচ্ছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। সেই ক্ষেত্রে মামলা তদন্তে পুলিশ কোথায় কোথায় গেল, কি পেল, কাকে কাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলো। আইপ্যাক তল্লাশি কাণ্ড নিয়ে দুদিন ধরে উথাল পাথাল চলছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। ইতিমধ্যে এই ঘটনায় রিপোর্ট তলব করেছে অমিত শাহর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সিবিআই তদন্ত চেয়েছে ইডি। অন্যদিকে এবার তদন্তে নামল পুলিশও। আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের বাড়ি যে বহুতলে, সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ শুরু করলো তারা। এমনকি তল্লাশিতে আসা ইডির টিম সম্পর্কেও খোঁজ খবর শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। শুক্রবার ইডির তরফে কলকাতা হাইকোর্টে পেশ করা পিটিশনে বলা হয়, প্রতীক জৈনের বাড়ি ও সল্টলেকে আইপ্যাকের অফিসের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ ও জমা দিতে অন্তর্বর্তী নির্দেশ দিক আদালত। সেই সিসিটিভি ফুটেজেই সংগ্রহের প্রক্রিয়া শুরু করে দিয়েছে পুলিশ। লাউডন স্ট্রিটে প্রতীক জৈন যে বহুতলে থাকেন, সেখানকার সিসি ক্যামেরার ডিভিআর বাজেয়াপ্ত করে পাঠানো হয়েছে ফরেনসিক ল্যাবরেটরিতে। নোটিশ দেওয়া হয়েছে বহুতলের ফ্যাসিলিটি ম্যানেজারকেও। আর সল্টলেকে আইপ্যাকের অফিস যে বিল্ডিংয়ে, সেখানকার প্রবেশ ও বেরোনোর গেটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ শুরু করেছে পুলিশ। আইপ্যাকের অফিসে বেআইনিভাবে প্রবেশ এবং চুরি করার অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে ইসিপিএস বা ইলেকট্রনিক কমপ্লেক্স তারা তদন্ত শুরু করেছে এবং সেই তদন্তের নিরিখে গতকাল রাত্রেবেলাতে এসে তদন্তকারী যে দল রয়েছে, ঠিক এই যে গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং, সেখানে যে এন্ট্রি অর্থাৎ প্রবেশ পথ এবং বাইরে যাওয়ার পথ, এছাড়াও 11 ফ্লোরে যেখানে আইপ্যাকের অফিস রয়েছে, সেখানকার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে তারা সংগ্রহ করেছে। শুধুমাত্র তাই নয়, সেই 8 তারিখে সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত ইডি অফিসারদের আনাগোনা বা সেন্ট্রাল
সেন্ট্রাল ফোর্সের আনাগোনা সহ যাবতীয় যে সমস্ত ছবি বা ভিজুয়ালস যা রেকর্ড করা ইতিমধ্যে হয়েছিল সেই হার্ড ডিস্কও বাজেয়াপ্ত করা হয়েছে ইসিপিএস থানার তরফে। পুলিশ সূত্রে আরও দাবি, ইডির তল্লাশির দিন সকাল থেকে কারা দায়িত্বে ছিলেন সেই নামের তালিকা চাওয়া হয়েছে। প্রতীক জৈনের ফ্ল্যাটের পরিচারিকা সহ কয়েকজনের বয়ান রেকর্ড করেছে পুলিশ। অন্যদিকে তল্লাশি অভিযানে আসা ইডির টিম সম্পর্কে খোঁজখবর শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, ইডির কাছে জানতে চাওয়া হবে তাদের টিমে কতজন আধিকারিক ছিলেন, কোনো ফরেনসিক বিশেষজ্ঞ কি ছিলেন, কতজন সিআরপিএফ জওয়ান ছিলেন, পাশাপাশি ফ্ল্যাটের ভেতরে ঠিক কী পরিস্থিতি হয়েছিল তা জানতে প্রতীক জৈন ও পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করা হবে বলে পুলিশ সূত্রে দাবি। 7 নম্বর লাউডন স্ট্রিট, এখানকার যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন এবং প্রতীক জৈনের বাড়িতে যারা পরিচারিকার কাজ করেন তাদের একটা নামের তালিকা, সেটা ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা রেডি করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া শুরু হয়েছে। সকালবেলা কারা গেটে ডিউটিতে ছিলেন, কর্তব্যরত অবস্থায় ছিলেন, সেই সময় যখন ইডির অফিসিয়ালসরা এই বাড়িতে তল্লাশিতে এসেছিল তাদেরকে তারা জিজ্ঞাসাবাদ করতে চান। সঙ্গে প্রতীক জৈনের ফ্ল্যাটেও সেই সময় কারা কারা উপস্থিত ছিলেন, ফ্ল্যাটের কারা গেট খুলেছিলেন, পরিচারিকার এই সমস্ত স্টেটমেন্ট রেকর্ড করার প্রক্রিয়া ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে শুরু হয়েছে। পুলিশ সূত্রে দাবি, ঘটনার দিন ভোর 6টা থেকে তল্লাশি শুরু হলেও সকাল 11:30টায় ইডির তরফে থানায় মেল করা হয়। যে ইডি আধিকারিক শেক্সপিয়ার সরণি থানায় ইমেল করেছিলেন তাকে নোটিশ পাঠানো হবে এবং তার বয়ান রেকর্ড করা হবে বলে পুলিশ সূত্রে দাবি। ইডির তরফে বৃহস্পতিবার বিবৃতিতে দাবি করা হয়, তল্লাশির সময় দক্ষিণ কলকাতার ডেপুটি পুলিশ কমিশনার, শেক্সপিয়ার সরণি থানার অফিসার ইনচার্জ এবং আরেকজন সেখানে আসেন আধিকারিকদের পরিচয় জানতে। কিছুক্ষণ পরই অফিসারদের নিয়ে সেখানে আসেন কলকাতা পুলিশ কমিশনার। তাদের গোটা ব্যাপারটা জানানো হয়। দায়িত্বপ্রাপ্ত অফিসার নিজের আই কার্ডও দেখান। তল্লাশি ঘিরে এই টানাপোড়েন নিয়ে চলছে রাজনৈতিক তরজাও। কলকাতা পুলিশ ডিভিআর নিয়ে গিয়ে ফরেনসিকে পাঠিয়েছে প্রতীক জৈনের বাড়ি থেকে, প্রতীক জৈনের বাড়ি কলকাতা পুলিশ ডিস্ট্রয় করার জন্য ফরেনসিক কোনো লাভ হবে না। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইন্টারন্যাশনাল পেশাদার সংস্থা, বিধাননগর কমিশনারেট এবং কলকাতা পুলিশ তারা এর বিরুদ্ধে তদন্ত করবে এবং তদন্ত করে মানুষের সামনে আমরা নিয়ে আসব কিভাবে ইডি রাজনৈতিক চক্রান্ত করে বাংলা দখল করার জন্যে বিজেপিকে সাহায্য করার চেষ্টা করছে। এই জিনিসটা এবার বাংলার মানুষের সামনে আমরা আনব। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন যেটা বলেছেন তদন্তে সেটা প্রমাণিত হবে। আইপ্যাক তল্লাশি কাণ্ডে শেক্সপিয়ার সরণি থানায় জোড়া এফআইআর দায়ের হয়। একটি করেন মমতা বন্দ্যোপাধ্যায়, আরেকটি শতপ্রণোদিত এফআইআর করে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, সেই এফআইআর এর ভিত্তিতেই 7 নম্বর লাউডন স্ট্রিটের এই বহুতলের সিসিটিভি ক্যামেরার ডিভিআর বাজেয়াপ্ত করা হয়েছে। ময়ূক ঠাকুর চক্রবর্তী ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি দর্শকদের স্মরণ করাবো 2023 সালের 24শে মার্চ 14টা রাজনৈতিক দল একসঙ্গে সুপ্রিম কোর্টে জয়েন্ট পিটিশন ফাইল করেছিল যে সিবিআই, ইডির মতন যে কেন্দ্রীয় এজেন্সি যা রয়েছে এগুলো রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। এই 14টা রাজনৈতিক দলের মধ্যে বামেরাও ছিল। আমি শতরূপ ঘোষের কাছে আসবো। প্রায় 5 ঘন্টা পর্যন্ত মুখ্যমন্ত্রী লন্ডন স্ট্রিটে যাওয়ার আগে পর্যন্ত একেবারে ইডি তার প্রেস রিলিজে বলছে একেবারে সুষ্ঠুভাবে তারা তদন্ত চালাচ্ছিল। তার মানে এই 5 ঘন্টায় কোনো কিছু সিজ ইডি আধিকারিকরা করতে পারলেন না, বরঞ্চ মুখ্যমন্ত্রী গিয়ে ফাইল, ল্যাপটপ এবং মোবাইল নিয়ে এলেন। একইভাবে সল্টলেক থেকে গুচ্ছ গুচ্ছ নথি তার নিরাপত্তা কর্মীরা নিয়ে এলেন। পলিটিক্যাল ইনক্লিনেশন বাদ দাও শতরূপ, আমি বলছি এই ইডির এক্সপার্টাইজ নিয়ে প্রশ্ন উঠে যাবে এরপরে। দেখুন, কেউ চুরি করলে, কারোর বিরুদ্ধে চুরির অভিযোগ থাকলে ইডি তদন্ত করবে। এখন ইডি যদি অসহায়ের মতো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফাইল চুরির অভিযোগ করেন তাহলে এরকম ইডিকে মাইনে দিয়ে পুষে আমরা করবোটা কি? আমি জাস্ট পয়েন্ট ধরে ধরে কয়েকটা কথা বলছি। প্রথম কথা, যেটা শুভ্র তুমি বলার সময় বললে, ইডি সম্পর্কে একটা ধারণা তৈরি করা হয়েছিল যে ইডি নাকি এত পাওয়ারফুল একটা সংস্থা যে সিবিআইয়ের হাত থেকে তবু বাঁচা যায় কিন্তু ইডির হাত থেকে বাঁচা যায় না। পিএমএলএল অ্যাক্ট এমন একটা অ্যাক্ট যে ওই অ্যাক্টে যদি কাউকে ধরা হয় তাকে প্রমাণ করতে হবে যে সে নির্দোষ, ততক্ষণ পর্যন্ত তার ছাড় নেই। সিবিআই তদন্তের জন্য আমরা জানি যে হয় রাজ্য সরকারকে রাজি হতে হয় অথবা কোর্টকে নির্দেশ দিতে হয়, কিন্তু ইডি নিজে থেকে তদন্ত শুরু করতে পারে। সো অন অ্যান্ড সো ফোর্থ। তার নাকি বিরাট ক্ষমতা, এবং বিজেপি অনেক ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার, এই রাজনৈতিক বিশেষজ্ঞ এরা 2-3 বছর ধরেই ধারণাটা তৈরি করেছিলেন। এখন ইডির আমরা চেহারা দেখতে পাচ্ছি। এখানে কতগুলো কথা, এখানে রবীন্দ্রনাথ বাবু বললেন যে ইডি কি করবে।
হ্যাঁ, আচ্ছা ইডি কেজরিওয়ালের সময় কি করেছিল, হেমন্ত সোরেনের সময় কি করেছিল? তারা মুখ্যমন্ত্রী ছিলেন না। রবীন্দ্রনাথবাবু যে বলছেন যে রাজ্যের একজন মুখ্যমন্ত্রী যদি যায় ইডির সেখানে কি করার ক্ষমতা রয়েছে। হেমন্ত সোরেনকেও তো ইডি, আমি কেজরিওয়াল ধরে নিচ্ছি তার নয় হাতে পুলিশ ছিল না। হেমন্ত সোরেন তো ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, তার হাতে পুলিশ ফোর্স ছিল। সেই হেমন্ত সোরেনকে অ্যারেস্ট করে জেল খাটিয়েছে ইডি আমাদের পাশের রাজ্যে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বলছি না অ্যারেস্ট করতে হতো বা কিছু করতে হতো, কিন্তু উনি এসে একেবারে জামাই আদরের করে ইচ্ছে মতো ফাইলগুলোকে বেছে বেছে নিয়ে চলে যেতে যাতে না পারেন সেইটুকু ইডি করতে পারেন তো না। আমি এখানে অব্রকে বলছি, অব্র বলছে যে এর কোনো প্রেসিডেন্স নেই। সত্যি কথা, অন্য কোনো রাজ্যে প্রেসিডেন্স নেই, কিন্তু আমাদের বাংলার ক্ষেত্রে তো প্রেসিডেন্স রয়েছে। রাজীব কুমারের ঘটনার ক্ষেত্রে যদি কথাটা বলতো অব্র, আমি বুঝতাম যে হ্যাঁ কথাটা সত্যি কথা, যে রাজীব কুমারের ক্ষেত্রে যেভাবে সিবিআইকে আটকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে আমরা কল্পনা করতে পারিনি। কিন্তু রাজীব কুমারের ঘটনা 2019 সালের 3রা ফেব্রুয়ারি রাত্রি 9টার পর থেকে তো আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই থার্ড ক্লাস কাজটা করতে সক্ষম। এবং এক্ষেত্রে আমি ইডির ক্ষেত্রে আমি বলছি, আগের দিন সুমনদে আপনাদের এই আলোচনাতে বলছিলেন যেদিন ঘটনাটা ঘটেছিল সন্ধ্যেবেলা, সঠিক কথা যে প্রতীক জৈনের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাবেন আগে থেকে নয় ইডি জানতো না, আমি ধরে নিচ্ছি, যদিও আমি বলছি প্রেসিডেন্স ছিল, কিন্তু ধরে নিচ্ছি জানতেন না। প্রতীক জৈনের বাড়ি থেকে কতগুলো কাগজপত্র এবং হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করছেন যে এবার আমি সল্টলেকে আইপ্যাকের অফিসে যাব। এবং আমি সেই সময় বাড়িতে বসে আপনাদের এবিপি আনন্দে খবর দেখছিলাম, আপনারা স্প্লিট স্ক্রিনে দেখাচ্ছিলেন, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের এই কথাটা বলছেন, অপরদিকে সেক্টর 5-এ ওই যে ওয়াটার সিটি বিল্ডিং যেখানে আইপ্যাকের অফিস, তার সামনে সেন্ট্রাল ফোর্স নামছে। ইডি তাদেরকে ডেকেছে, সেন্ট্রাল ফোর্স নামছে। আমরা ভেবেছিলাম যে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে ঘোষণাটা করছেন, তাই তাকে আটকানোর জন্য হয়তো সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হবে, যাতে কিনা ইচ্ছে মতো উনি ঢুকে ফাইলপত্র যেটা প্রতীক জৈনের বাড়িতে করেছেন এক্ষেত্রে করতে না পারেন। আমরা কি দেখলাম, উনি ঢুকলেন 9 মিনিট, ঘড়ি ধরে 9 মিনিটের মাথায় নিশ্চয়ই আইপ্যাকের অফিসে নিশ্চয়ই 3টে ফাইল থাকে না, নিশ্চয়ই আরও ফাইলপত্র অনেক কিছু থাকবে, ইচ্ছে মতো 3টে ফাইল নিয়ে বেরিয়ে চলে আসলেন। মানে কেন মনে হলো তোমার, মানে কেন মনে হয় কেন আটকালো না? দেখুন, এটা মনে হওয়ার কোনো ব্যাপারই নেই। এখানে আমরা সবাই বুঝতে পারছি যে গোটা ভারতে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও সেই ক্ষমতা নেই যা কিনা মোদি অমিত শাহর আমলে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে। এবং আমার কথাকে আমি এখানে শেষ করছি, এখানে ভেতরে কি ঘটেছিল তার জন্য যে সিসিটিভি ফুটেজ চাওয়া হচ্ছে, এখানে রবীন্দ্রনাথবাবু বললেন যে আমাদের জানার উপায় আছে কিনা জানি না ইত্যাদি। আগের দিন আপনাদের ঘণ্টাখানের সঙ্গে সুমনের আলোচনায় ফিরদৌস শামীম, অ্যাডভোকেট ফিরদৌস শামীম একেবারে সেই মানে সুপ্রিম কোর্টের সেই রায়কে কোট করে একদম অ্যাক্ট বলেছিল যে মানে সেই রায়ের আসার পরে সেটা আইনে নথিভুক্ত হয়েছে, অন্তর্গত হয়েছিল যে ইডি যখন কোনো সার্চ অপারেশন বা কোনো রেড করবে, ইডির দায়িত্ব এটা গোটাটাকে ভিডিওগ্রাফ করা। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় ভেতরে ঢোকার পরে কি কি ঘটেছে না ঘটেছে সেটা ইডিরই কাজ ছিল ভিডিওগ্রাফ করে রাখা। এখন ইডি অসহায়ের মতো লোকের কাছে সিসিটিভি ফুটেজ চাইছে যে আপনারা আমাকে একটু দেখান, যদি আপনাদের কাছে কিছু পাওয়া যায় তাহলে আমরা কোর্টকে জমা দেবো। বলছি এইরকম একটা ইডিকে নিয়ে আমরা কি খাবো না মাথায় দেবো এদেরকে নিয়ে? সুতরাং পরিষ্কার বলে দিলেই হয় রে ভাই, তৃণমূল তোমরা চুরি করো, আমরা যে কদিন আমরা কেন্দ্রের সরকারে আছি তোমাদের কোনো অসুবিধা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করেছেন জঘন্য কাজ, ভারতের কোনো সাধারণ মানুষ কল্পনা করতে পারেন না যে কোনো একজন সুস্থ মস্তিষ্কের মুখ্যমন্ত্রী এই কাজ করতে পারে। কিন্তু বারবার করে উনি যদি এইটা করে পার পেয়ে যান তাহলে উনি পরের বার আবার এই এক কাজ করতে উৎসাহ পাবেন নাই বা কেন? আর বৈশ্বনাথ চ্যাটার্জি বা তৃণমূলের প্রতিনিধিরা বুক ফুলিয়ে এই কথাটা বলতে পারবেন না কেন? যেটা প্রতিরোধ। বৈশ্বনাথ চ্যাটার্জি বলছেন যদি কোনো পলিটিক্যাল পার্টির অফিস রেড হয়, এটা পলিটিক্যাল পার্টির অফিস, আইপ্যাকের অফিসটা পলিটিক্যাল পার্টি, ওটা তৃণমূলের কোনো পার্টি অফিস, ওটা প্রতীক জৈনের বাড়িটা কোনো তৃণমূল নেতার বাড়ি? আমি বলছি এটা কেমন অদ্ভুত পার্টি। ওদের পার্টির মহাসচিব পার্থ চ্যাটার্জি, ওদের পার্টির লোকসভার বিরোধী দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাদের বাড়িতে পার্টির কোনো প্রার্থী তালিকা থাকে না। পার্টির যত প্রার্থী তালিকা হয় কলকাতার পুলিশ কমিশনারের বাড়িতে থাকে, আর না হলে আইপ্যাকের প্রতীক জৈনের বাড়িতে থাকে, আর ওই অফিসটাকে বলা হচ্ছে নাকি পার্টি অফিস। কিন্তু আমি খুব আক্ষেপের সাথে এই কথাটা বলছি, আমি দলমত নির্বিশেষে বলছি, বাংলার যে মানুষ তৃণমূল কংগ্রেসের এই চুরি দুর্নীতির একটা বিহিত চান, তারা তাকিয়ে দেখুন যে কোনোদিন এই ইডিকে দিয়ে, এই সিবিআইকে দিয়ে যারা আজকে যারা এদেরকে চালাচ্ছে, এদের হাতে কখনোই বিহিত সম্ভব কিনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।